আচ্ছা, এরপর হচ্ছে আমি যেটা বুঝাইলাম যে আমরা 4 নম্বর অঙ্কটাতে কি করতে হয়, তো শূন্য করার জন্য কার্টি এর মাত্রা, অর্থাৎ এই র্যাঙ্কে এমটি এর মাত্রা বলা হয়। আগের ভিডিওটাতে আমি বললাম। এরপর আর কার্নেলটি এর মাত্রাকে কি বলা হয়? শূন্যত্ব, বা আবার অনেক সময় নালিটিও বলা হয় আর কি, নালিটি। বুঝতে পারছেন? তো আগের আগের নিয়মটাই, আগের যে 4 নম্বর অঙ্কটা করলাম ওই অঙ্ক যে নিয়মে করছি এটাও একই নিয়ম। বুঝতে পারছেন কিনা? এখানে ওখানে আমাদেরকে এমটি বের করতে বলছিল, কার্নেলটির ভিত্তি মাত্রা বের করতে বলছিল, এখানেও ওইটাই বলছে। ওকে। তো দেখেন, আমরা কি করছিলাম আগের অঙ্কটাতে? আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল যা আছে ওইভাবে আমরা উঠাই নেবো। এরপরে আমরা কি করব? আদর্শ ভিত্তি ধরবো। আদর্শ ভিত্তি কয়টা ধরবো এবার? যেহেতু আমাদের এখানে কি আর আর 4 দেওয়া আছে, অর্থাৎ আমরা আদর্শ ভিত্তি ধরবো 4টা। তো আদর্শ ভিত্তি কিভাবে ধরতে হবে আমরা আগের যে ভিডিওটা ওটাতে আমি দেখাইছি। তো এইভাবে ধরে নিছি এগুলা। ওকে। তো ধরে নেওয়ার পরে, আমাদের কি করতে হয়? এই যে E1, E2, E3, E4 কে কি করতে হয়? ট্রান্সফর্ম করতে হয়। তো ট্রান্সফর্ম করার অর্থ কি? ট্রান্সফর্ম করলে আমরা কার সাথে তুলনা করব? এই যে এই সমীকরণগুলোর সাথে কি করব? তুলনা করব। আচ্ছা সরি, এই যে এখানে মনে হয় দেখতে পাচ্ছেন না, এই যে শেষের যে চলক গুলা, এগুলো কিন্তু হচ্ছে X4 চলক। বুঝতে পারছেন? X3 এবং এগুলো হচ্ছে X4। তো দেখেন, আমাদের আমরা কি করব? এই আগের মতো করে এটাকে হচ্ছে টি অফ ই নির্ণয় করব, T(E)2, T(E)3, T(E)4 নির্ণয় করব। তো করি। এখন দেখেন যে T(E)1, তো E1 এর যে মানটা, এই E1 এর মানটা উঠাই নিলাম। এরপরে এটাকে যেহেতু ট্রান্সফর্ম করতেছি সেহেতু কি এখানে কি লেখা হয়েছে, এরপরে এ পাশেও কি একইভাবে টি দেওয়া হয়েছে। এরপর যখনই আমি ট্রান্সফর্ম করব, ট্রান্সফর্ম করার অর্থ কি? আমাদেরকে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটার সাথে তুলনা করে মানগুলা কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো এখানে দেখেন এই যে যে সমীকরণটা আছে, তো এখান থেকে আমরা কি দেখবো? যে এখানকার আমাদের এই যে আদর্শ ভিত্তি যে 4টা করে ধরছি, এখানকার এই যে প্রথমটা কি কি ধরবো আমরা? এক্স, যেহেতু এখানে এক্স থেকে X4 আছে, X1 এটাকে ধরবো, X2 এটাকে ধরবো, X3 এবং এটাকে ধরবো X4। বুঝতে পারছেন? তো এটা এই মানগুলো আমরা কি করব? এই সমীকরণগুলোতে বসাবো, বসায় আমরা কি আলাদা আলাদা মান পাবো। তো দেখেন এখানে X1, তো X1 এর মান কি পাই? ধরছি আমরা 1, তার মানে কি হলো? এই যে বাকি যে মানগুলো আছে X2, X3, এগুলো তো সবগুলো এখানে শূন্য, তার মানে একটা মান হচ্ছে কি শুধু 1। এরপরে হচ্ছে 2 নাম্বার সমীকরণটাতে আমরা বসাবো। তো X1 এর মান যেহেতু 1 আর বাকিগুলো শূন্য, তার মানে কি এটাও 1। ওকে। এরপর হচ্ছে এখানে, এখানে হচ্ছে কি এটা কিন্তু X1, তো এখানে X1 এর সহগ কি 3 আছে, অর্থাৎ X1, X1 এর জায়গায় যদি আমরা কি বসাই? 1 বসাই, যেহেতু কি X1 = 1, তো 1 এর সাথে 3 গুণ করলে কি হয়? 3 হয়। অর্থাৎ আমরা কি পাইলাম? এইটা পাইলাম। ওই একই ভাবে কি করব? এগুলাও বসাবো। এটাকে আমরা কি ধরবো? X1, X2, X3 এবং X4। আশা করি বুঝতে পারছেন। এভাবে সবগুলোর মান আমরা কি করব? বের করব। এর আগের অঙ্কটা যারা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখছেন তাদের জন্য এই অঙ্কটা ইজি। একই জিনিস। ঠিক আছে, শুধু ওখানে আমরা হচ্ছে 3 চলক নিয়ে কাজ করছিলাম, এখানে 4 চলক নিয়ে কাজ করতেছি। এরপরে দেখেন আমরা কি করছিলাম ওইটাতে, ইমেজটি নির্ণয় করার জন্য যে এখানকার যে সারিগুলা পাইলাম আমরা, এই সারিগুলাকে নিয়ে ম্যাট্রিক্স গঠন করে আমরা ইসালন পদ্ধতিতে সমাধান করব। তো একই ভাবে আমরা কি করছি? এইটা না, এইটার হচ্ছে এই যে উপর পৃষ্ঠাটা একটু উলট পালট হয়ে গেছে। এই যেখানে দেখেন আমরা ওখানকার যে, এখানে দেখেন, এখানে আমরা যে E1, E2, E3, E4 যে সমীকরণগুলা পাইছি, মানগুলা পাইছি, যেগুলা এগুলা নিয়ে আমরা কি করব? এখানে প্রথমটা দেখেন, E1, T(E)1 এর মান পাইছি 113, T(E)2 এর মান পাইছি এইটা, এবং T(E)3 এর মান পাইছি 135। এগুলাকে জাস্ট কি করছি আমরা? সমীকরণ নিয়ে আমরা হচ্ছে ইসালন পদ্ধতিতে ম্যাট্রিক্স গ্রহণ করছি, যে T1, T(E)2, T(E)3, T(E)4 কে সারি বিবেচনা করে ম্যাট্রিক্স লইয়া পাই। তো ওখানে যে সারিগুলো পাইছি ওগুলাকে নিয়ে ম্যাট্রিক্স করছি। এরপর আমরা কি করব? এটাকে ম্যাট্রিক্স নেওয়ার উদ্দেশ্য কি? আমাদের ইসালন পদ্ধতিতে আমরা হচ্ছে কি করব? সমাধান করব। তো সমাধান করতে গেলে কি হয়? প্রথমবার ইসালন করার ক্ষেত্রে এই এই প্রথম পদগুলোকে শূন্য করতে হয়। তো শূন্য করার জন্য কি করতে হবে? প্রথমে R2 এই লাইনে কাজ করবো প্রথমে। তো এই জন্য R2 ড্যাশ দিলাম, এরপর ইকুয়াল চিহ্ন দিলাম, এরপর হচ্ছে R1, আর ওয়ান। ঠিক আছে, R1 প্লাস, এই যে ভুল করছি এখানে, এটা হবে R2। ওকে, এটা হবে R2, অর্থাৎ কি
এখানে মাইনাস আছে তাই কি না? তো মাইনাস আছে, এখানে কি আছে, প্লাস আছে। তো এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে এখানে কি হয়, 2 হয়। তার মানে কি হয়, এটা এটা কাটা। বুঝতে পারছেন? মানে 2, এখানে হচ্ছে -2, কি হয়ে গেল, শূন্য হয়ে গেল ওই পদটা। এরপর এখানে দেখেন, যেহেতু কি করতেছি, যোগ করতেছি এবং আর 1টাকে 2 দ্বারা গুণ করতেছি, তার মানে এখানে কি হলো, 2 এবং এখানে 5, কত, 7। এরপর এখানে কি 3 দুগুণে 6, আর এখানে কি 7, যেহেতু কি হচ্ছে, যোগ করতেছি, তাহলে 6 আর 1 7। একই ভাবে আমরা কি করব, আর 3টাও কাজ করব। আর 3টা আমরা কি করব, এখানে দেখেন যে আর 3টা যেটা, সেটা এখানে 1 আছে, এখানে 1 আছে, অর্থাৎ দুইটা লাইনকে যদি শুধু আমরা বিয়োগ করি তাহলে কি হয়, প্রথম পদটা শূন্য হয়ে যায়, প্রথম পদটা শূন্য হয়ে গেল, বাকিগুলো এগুলো সহজ ক্যালকুলেশন, বুঝতেছেন? এই পর্যন্ত আমরা করলাম। এরপর আমাদের কি কাজ করতে হবে, প্রথম আবার ইচালন করতে হবে এটাকে। ইচালন করে প্রথম এবং দ্বিতীয় লাইনটা ঠিক থাকবে, তৃতীয় এবং চতুর্থ লাইনের এই দ্বিতীয় পদগুলোকে শূন্য করতে হবে। ওকে, তো আবার আমরা শূন্য করব। তো দেখেন এখানে আবার এবার কার সাথে তুলনা করব, আর 2 এর সাথে তুলনা করব। ওকে, তো আর 2 এর সাথে তুলনা করলে আমাদের এটাকে 7 দ্বারা গুণ করতে হবে, 7 দ্বারা গুণ করলে 14 হবে, আর এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানেও কত হবে, 14 হবে। অর্থাৎ 14, এবং যদি মাইনাস করি অর্থাৎ -14, তার মানে এটা এটা কি হয়, কাটা যায়, শূন্য। বুঝতে পারছেন? ওকে, তো ওই কাজটা করা হয়েছে। তো এটা প্রথমবারে তো একটু শূন্যই করছি, তারপরে এটাকে আমরা কি করলাম, শূন্য করে দিলাম। তো শূন্য করে দিলাম, আর এখানেও যেহেতু কি আছে, 2 আছে, অর্থাৎ এই পুরো লাইনটা কি হবে, শূন্য হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখেন আমি আর 3 নিয়ে কাজ করছি, আপনারা চাইলে আর 2 করতে পারেন, একই হিসাব। মানে এই পদটাকে আপনি শূন্য করতে হবে। তো এই পদটাকে শূন্য করলে আমরা সবসময় আর 2 এর সাথে তুলনা করি যখন আমরা হচ্ছে দ্বিতীয়বার চালন করি। তো এখানে যদি আপনি আর 2 এর সাথেই তুলনা করতেন, তাহলে এখানে দেখেন যেখানে 7 আছে, এখানে 5 আছে, তার মানে এটাকে আমাদেরকে 5 দ্বারা গুণ করতে হতো, এখানে কি 7 দ্বারা গুণ করতে হতো, তাহলে এই পদটা শূন্য হয়ে যেত। তার মানে এটা যেহেতু কি একই, তার মানে এটাও কি শূন্য হয়ে যেত। আপনি এখন আর 3 এর সাথে করলেও হবে, আর 2 এর সাথে করলেও হবে। বেটার হয় আপনি আর 2 এর সাথে করবেন, সমস্যা নাই। ওকে, তাহলে আমরা কি কি পাইলাম, এই পদটাকে আমাদের শূন্য করার আমাদের কি ছিল, এবার আমরা এটাকে শূন্য করছিলাম, এর পরের বারে আমরা এটাকেও শূন্য করতাম, যেহেতু কি আছে এখানে 4টা সমীকরণ আছে। কিন্তু এইবারেই আমাদের হচ্ছে যখন ইসালন করলাম তখনই দেখলাম কি 2টা পদে শূন্য হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানেও কি অশূন্য সারি বিদ্যমান কয়টা, 2টা। অর্থাৎ আমাদের এমটি এর র্যাঙ্ক বা মাত্রা কয়টা হলো, তাহলে অশূন্য যেটা সারি থাকলো সেটা হচ্ছে কি এমটি এর মাত্রা বা র্যাঙ্ক 2, এবং আমাদের যে অশূন্য সারি যেটা থাকলো এই অশূন্য সারি হচ্ছে কি এমটি এর ভিত্তি। অর্থাৎ এইভাবে লেখা যায়, ভিত্তিকে এইভাবে লেখা যায়, এল চেন ব্র্যাকেট দিয়ে যে মানগুলো আছে এই মানগুলো কি হয়, লিখতে হয়। এরপরে এখন আমরা কি করব, কার্নেল টি নির্ণয় করবো। তো কার্নেল টি নির্ণয় করার জন্য আমরা কি করছিলাম বলেন তো, আগের অঙ্কটা দেখেন, যখন আমরা কার্নেল টি নির্ণয় করছিলাম, এইটাই তো, এখানে দেখেন কার্নেল টি যখন নির্ণয় করছিলাম তখন কি কাজ করছিলাম, যে আবার ধরি x, y, z বিলংস টু কার টি, তাহলে এবার আমাদেরকে এই চলকগুলোর পরিবর্তে কি দেওয়া আছে, x1, x2, x3 এবং x4। অর্থাৎ আমরা কি ধরবো, যে x1, x2, x3, x4 বিলংস টু কার টি, এরপর হচ্ছে এটাকে ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করলে কি হয়ে যাবে, এই মানগুলোর জন্য এই পাশের মানগুলো শূন্য হয়ে যাবে। তো ওইটা আমরা করবো এবার। ওকে, তো দেখেন যে আবার ধরি x1, x2, x3, x4 বিলংস টু কি, কার টি। যেহেতু আমাদেরকে এখানে কি আর 3 নিয়ে আমরা কাজ করতেছি, কিন্তু এখানে দেখেন প্রশ্নটা দেখেন একটু উলট পালট হয়েছে। এখানে কি আর 3 মানে 3টা সমীকরণ থাকবে, বুঝতে পারছেন? তো এখানে আর 3 জয়টা সমীকরণ থাকবে, তয়টা আমরা কি নিবো, উপাদান নিবো, এবং উপাদানগুলো কি নিবো, এই পাশে শূন্য নেবো, যখনই কার্তিক রেখায় ওঠাই দেবো তখনই কি নিবো, এ পাশে জয়টা সমীকরণ থাকবে তয়টা শূন্য নেব। তো এখানে দেখেন যে x3, x1, x2, x3, x4, এবং এইটার পুরাটার জন্য আমাদের এটা ইকুয়াল, আমাদেরকে এই সমীকরণগুলো কিন্তু দেওয়া ছিল প্রশ্নে। ওকে, তো এই সমীকরণ ইকুয়াল কি, আবার আগেরটার মতো, যে প্রথমটা ইকুয়াল হচ্ছে 0, দ্বিতীয়টা ইকুয়াল হচ্ছে 0, তৃতীয় সমীকরণটা ইকুয়াল কি 0। এইভাবে আমরা সাজাই নিলাম। এরপর এটাকেও কি করব, এটাকেও আমরা আবার হচ্ছে কি করব, ইচালন পদ্ধতিতে সমাধান করব। তো দেখেন এই পৃষ্ঠাটা একটু উলট পালট হয়েছে, আমি দেখাচ্ছি আপনাকে। তো এটাকে সমাধান করার জন্য প্রথম যে লাইনটা, সেই লাইনটা আমরা কি রাখবো, ঠিক রাখবো। এখানে দেখেন, এখানকার প্রথম যে লাইনটা এটাকে ঠিক রাখবো, এবং হচ্ছে কি এই লাইনটাকে দ্বিতীয় লাইনের প্রথম পদটাকে শূন্য করে দেবো। এটাকে কি করব, শূন্য করব, এবং এটাকেও কি করব, শূন্য করব। শূন্য করার জন্য এটাকে কি করতে হবে, শুধু সিম্পলি জাস্ট L2 - L1 করলে কি হয়ে যাবে, এই পদটা শূন্য হয়ে যাবে। এবং যখন 3 নম্বর পদটাকে শূন্য করবো তখন L1টাকে 3 দ্বারা গুণ করে বিয়োগ করে দিতে হবে L3 এর সাথে। ওকে, তো দেখেন এখন আমরা করি, এগুলো আপনারা পারেন আর কি, অনেকগুলো অঙ্ক করছেন এইভাবে।
তো R2 সাথে R1 বিয়োগ করে দিলে আমি একটু আগে দেখালাম, তো খাতায় যখন করবেন তখন ভালো বুঝতে পারবেন আরো, যেহেতু এখানে পৃষ্ঠা জায়গার সংকটের কারণে অন্য পৃষ্ঠায় চলে আসছি। তো দেখেন এই এই আমরা এই পাশে সাইড নোট করে দিচ্ছি সুন্দর করে, এই কাজগুলা করলে আমরা এই লাইনগুলা পাবো। ওকে, এরপরে এখানে দেখেন, এখান থেকে আমাদের এই যে এই লাইনটা এবং এই লাইনটা কিন্তু একই, তাই কি না? তো অতএব আমরা কি করতে পারি, যখন একাধিক লাইন হয়, ইচেলন আকার সমাধান করার পরে যখন একই লাইন একাধিকবার আসে, তখন যে কোনো একটা লাইন আমরা নেই, তাই কি না? তো এই যে কারণে আমরা যে কোনো একটা লাইন নিলাম, এখানে আমরা কি পাইলাম বলেন তো? এখানেও আমরা কি পাইলাম? চারটা চলকের দুইটা সমীকরণ পাইলাম, অর্থাৎ আমাদের এখানে স্বাধীন চলক কয়টি? দুইটি। স্বাধীন চলক কিভাবে নির্ণয় করতে হয়? চলক মাইনাস সমীকরণ, তো সমীকরণ 2, অর্থাৎ এখানে কি 2, এই 2টা হচ্ছে কি কার্টিয়ান মাত্রা বা শূন্যত্ব বা নালিটি, বুঝতে পারছেন? অর্থাৎ কার্টিয়ার মাত্রা, নালিটি, শূন্যত্ব, তিনটাই একই একই কথা। ওই কারণে আমরা লিখলাম যে ইহা সমীকরণ দুটি রিসালন আকার, এখানে চারটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান, সুতরাং কার্টিয়ার মাত্রা বা টি শূন্যত্ব 2। এখন ধরি, এখানে স্বাধীন চলক আমরা ধরবো। স্বাধীন চলক কাকে ধরবো? সবসময় মনে রাখবেন, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা প্রথম দুইটা চলককে বাদ দিয়ে বাকি যে চলক থাকবে সেই চলক গুলাকে আমরা স্বাধীন চলক ধরবো। ওকে, তো এখান থেকে আমরা ধরলাম যে x3 এবং x4 হচ্ছে কি স্বাধীন চলক। ওকে, তো স্বাধীন চলক আমরা যে কোনো কিছু মান নিতে পারি, যে কোনো স্কেলার নিতে পারি, a নিতে পারি, b নিতে পারি, c নিতে পারি, তাই কি না? যে কোনো মান নিতে পারি। তো ওই জন্য আমরা স্বাধীন চলক x3 এবং x4 নিলাম, এবং x3 মান নিলাম হচ্ছে a এবং x4 এর মান নিলাম কি b। তো এখানে দেখেন x3 এর মান যদি a বসাই এবং x4 এর মান যদি b বসাই, তাহলে এখান থেকে কি x2 এর মানটা আমি পাচ্ছি না? দেখেন তাহলে এখানে কি হয়, যে 7x2 এটা ইকুয়াল, এটাকে যদি ওই পাশে পার করে দেই, তাহলে আমি মাইনাসটাকে আগে নেই, মাইনাসটাকে ওই পাশে পার করে দিলে কি হয় 5x4, আর এটাকে ওই পাশে পার করে দিলে -x3। এখান থেকে যদি 7টাকে যদি আমি এই পাশে পার করে দিই, অর্থাৎ এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এই পাশে আসলে কি হবে 7 হবে, তখন এটা আর এখানে থাকবে না, তাই কি না? তো এখন দেখেন যে এক্স ফোর এর মান কি নিছি, বি নিছি। এক্স ফোর এর মান কি নিছি দেখেন বি, এবং x3 এর মান কি নিছি এ। অর্থাৎ কি হইলো এখানে সমীকরণটা? এটা এরকম হলো যে 5b মাইনাস 2a ডিভাইডেড বাই কি 7। এটা কিসের মান পাইলাম? x2 এর মান পাইলাম। এই এখন x2 এর মান পাইলাম, x3 এর মান এবং x4 এর মান তো ধরে নিয়েছি। এখন এই মানগুলো যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কি পাবো? x1 এর মানটা পাবো না। ওকে, আমরা x1 এর মানটা একটু দেখি। তো দেখেন এখন x1 এর মানটার ক্ষেত্রে আমরা কি করছি একটু দেখাই নিতে হবে আপনাদেরকে ভালোভাবে। আচ্ছা, দেখতে পাবেন কিনা আবার এত স্ক্রিন ছোট করলে। তো এখানে দেখেন, আচ্ছা, আশা করি দেখা যাবে এখন। এখন এখানে দেখেন এক্স টু এক্স টু এর মান কি পাইলাম? x2 এর মান পাইলাম এইটা, এখান থেকে এইটা। এবং x3 এর মান তো আমরা কি ধরছি, এ ধরছি, x4 এর মান বি ধরছি। ওকে, তো এখান থেকে দেখেন যে এক্স টু এক্স টু এর মানটা বসাবো কোথায়? এই 1 নম্বর সমীকরণে, অর্থাৎ তিনটারই মান বসাবো। তো তিনটার মান বসালে কি হবে? এখানে দেখেন মূলত বিষয়টা কেমন হয়, এখানে x1 ইকুয়াল কি হবে, এটাকে ওই পাশে পার করে দিলে প্লাস হবে, অর্থাৎ 2x2, এটাকে ওই পাশে পার করে দিলে -x3, এখানে পার করে দিলে কি -3x4 তাই কিনা? তো এখন আমরা এই যে x2 এর যে মান পাইলাম, x3 এর যে মান পাইলাম, সেই মানগুলো বসাবো। তো এখন দেখেন x2 এর মান কি পাইছি, x2 এর মান পাইছি এটা, তাই না? যে 5b, অর্থাৎ 5b এবং 5b-2a ডিভাইডেড বাই 7। তো এটার সাথে আবার কি 2 গুণ অবস্থায় আছে, তার মানে কত হবে? এই 2 যদি গুণ করে দেয় তাহলে 10b মাইনাস 2 সাথে 2 গুণ করলে কি 4a ডিভাইডেড বাই কি 7। এরপরে এই যে মাইনাস, সেই মাইনাস চিহ্ন, এরপর x3 এর মান কি ধরছিলাম, এ ধরছিলাম, সেই a। এবং এখানে দেখেন যে আবার মাইনাস, অর্থাৎ এই মাইনাসটা দিলাম। এরপর হচ্ছে x4 এর মান কি ধরছিলাম বি, এবং এখানে যেহেতু 3 গুণ অবস্থায় আছে সেহেতু কি 3 গুণ অবস্থায় আছে। ওকে, এই জায়গা পর্যন্ত আপনারা বুঝতে পারছেন আশা করি। ওকে, এখন আমরা দেখি যে এখান থেকে আমরা কি আরেকটু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা কি করব, এক্স এর মানটা নির্ণয় করব। তো এখানে দেখেন, এখান থেকে তাহলে দেখেন বিষয়টা, যে আমাদের তাহলে এখান থেকে আমাদের 7 কি যায়, লসাগু যায় না? তো 7 যদি লসাগু যায়, তাহলে এই অংশটা কি এরকমই থাকে, অর্থাৎ 7 দ্বারা 7কে যদি ভাগ করি তাহলে কি হয় 1 হয়, 1 দ্বারা এটাকে গুণ করলে যেটা আসে সেটাই পাওয়া যায়। এরপর হচ্ছে মাইনাস, এটার সাথে কি
এটার নিচে কি আছে, ওয়ান আছে, ওয়ান দ্বারা 7 কে ভাগ করলে কত হয়, 7 হয়, 7-এর সাথে এটা গুণ করলে কি হয়, -7a, এবং এটাকে করলে হয় কি 3 সাথে 21, 21b। আশা করি বুঝতে পারছেন। এখন এখান থেকে দেখেন যে এ কয়টা এবং বি কয়টা। এটা আগে যোগ করি, যে এখানে কি দেখেন যে -4a, মাইনাস কি -4a -7a, অর্থাৎ কত হচ্ছে -11a। এবং এখানে কত হচ্ছে, এখানে হচ্ছে 10b -21b, তার মানে এখানে কত হচ্ছে -11b, অর্থাৎ কি হলো -11a -11b ডিভাইডেড বাই 7। তো এখান থেকে আমি যদি মাইনাসটাকে সামনে নেই তাহলে কি হয়ে যায়, এগুলো প্লাস হয়ে যায় না, সেটাই লেখা হয়েছে এখানে, মাইনাসটাকে সামনে নিয়েছে আর এটা কি প্লাস হয়ে গেছে। অর্থাৎ আমরা কি পাইলাম, এটাকে পাইলাম x1 এর মান। ওকে, এখন আমরা আবার কি করব, এখান থেকে আমাদের যোগাশ্রী আকার প্রকাশ করতে হবে না। পাঁচের সি চ্যাপ্টারে দেখছি এরকম থাকলে আমাদের যোগাশ্রী আকার কিভাবে প্রকাশ করতে হয়, যে চলকগুলা, স্বাধীন চলক যেগুলাকে ধরি এগুলাকে কি নিতে হয়, কমন নিতে হয়, তাই না? তো এখানে স্বাধীন চলক কয়টা, দুইটা, অর্থাৎ দুইটা আমরা কমন নেব। এই লাইনে দেখেন, অর্থাৎ আমরা এখানে কি পাবো, x1, x2, x3, x4 এর যে মানগুলা পাইলাম সে মানগুলো সুন্দর করে এখানে লিখলাম, যে আমরা এখানে এই যে x1 এর মান এটা পাইলাম, x2 এর মান এটা পাইছি, x3 এবং x4 এর মান তো ধরে নিয়েছি। এখন দেখেন, আমি একটু আপনাদেরকে বোঝানোর সুবিধার জন্য এই লাইনটাকে রাফ করে নিছি। তো বইয়ে এই লাইনটা দেওয়া নাই, এটাকে আমি রাফ করে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই লাইনটাকে আবার কি করা যায়, এই লাইনটাকে দেখেন এই আকারে নেওয়া যায় না, দেখেন তো, এখানে কি আছে, এটা ভাগ 7 আছে, অর্থাৎ আমি 1/7 কি করে নিতে পারি। এই এই লাইনটা যে কথা, এই লাইনটাও কি একই কথা কিনা বলেন তো। এখানে মাইনাস আছে, তো মাইনাস দ্বারা গুণ করে দিলে -11a, আবার এই মাইনাসের সাথে প্লাস গুণ করে দিলে কি -11b, অর্থাৎ এই লাইন আর কি, এবং কি আছে 1/7 যদি করে দেয়, অর্থাৎ এটা তো উপরের সংখ্যা মানে উপরের সাথে গুণ হয়ে যাবে, তো গুণ হয়ে গেলে এটা ভাগ কি হয়, 7 হয়। আশা করি বুঝতে পারছেন এই লাইনটা। এরপরে এখানেও দেখেন, এখানেও 7 ছিল, অর্থাৎ এটাকে আমরা কি করতে পারি, 1/7 করতে পারি, করলে এটাকে আমরা এই সামনে গুণ অবস্থায় দেখতে পারি। এরপর এখানে আমরা কি নিব, আমরা মূলত হচ্ছে এ এবং বি গুলাতে আউট করব। তো এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে 7 যেহেতু আছে ভগ্নাংশ আকারে, যে কারণে আমরা এগুলাও একটু ভগ্নাংশ আকারে বানাইনি। তো নেওয়ার জন্য কি করতে হবে, এখানে 7a, অর্থাৎ 7 দ্বারা এ কে গুণ করতে হবে, আবার ওই 7 দ্বারা কি করতে হবে, ভাগ করে দিতে হবে। তাহলে কি হয়, এই 7 কাটা গেলে এটা ঠিক থাকতেছে। আবার এখানে দেখেন বি, এই বিটাকে কি করব আমরা, আবার এটা 7b দ্বারা গুণ করব এবং 7 দ্বারা কি করব, ভাগ করে দেব। এখন আমরা কিন্তু 1/7 সবগুলাতেই আছে, 1/7 কি আছে, সবগুলাতেই আছে, সেহেতু 1/7 আমরা একটা কমন নিতে পারি, আর একটা কি চলক এ এ এ কমন নিতে পারি, আর একবার কি বি কমন নিতে পারি। আমরা হচ্ছে চ্যাপ্টার 5 এর সি তে যেভাবে করছিলাম ওই একই ভাবে আর কি। তো এখানে ভগ্নাংশ আকারে আসছে দেখে একটু ক্রিটিক্যাল মনে হইতে পারে। তো আমরা কি কমন নেব, দেখেন যে আমরা কি বলছিলাম, যে যখন এ কমন নেব, অর্থাৎ এ নিলাম, এ ভাগ কি নিলাম, 7 নিলাম। ওকে, তো যেখানে এ এর সহগ যেগুলো আছে সেখানে নেবো। এখানে দেখেন আমি -a/7 নিছি, অর্থাৎ এই মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। অর্থাৎ কি হয়, এখানে এ এর সহগ হচ্ছে কি হলো তাহলে 11। এরপরে এখানে কি, এখানে তো নাই, এটা বাদ। এরপরে এখানে দেখেন এইটা বাদ, এখানে যেহেতু বি আছে, এখানে কি আছে, 2a আছে, তাহলে এখান থেকে আমি কি নিতে পারি, a এর সহগ হচ্ছে -2, এটা নিতে পারি। এরপর হচ্ছে এখানে a আছে, তো এখানে এই যে এটা তো কমন নিয়েছি আমরা এখান থেকে, এটা তো নিছি, তাই না? এই যে এটা কি, এটাকে গুণ করে দিলে কি হয়, a/7 না? তো এটা কি পুরোটাই তো আমরা এখানে কি নিছি, কমন নিছি, এবং কি নিচে সাথে একটা মাইনাস নিচে, তার মানে এটা কি হবে, -7 হবে। তো -7 আমরা নিলাম, কেন -7 দেখেন, যে এ মাইনাস এবং এ মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়। অর্থাৎ আপনি যদি এটাকে গুণ করেন তাহলে এটার আকারটা কি হবে বলেন, এটার আকারটা ঠিক এটার মতো আসবে। অর্থাৎ এখানে হবে 7a, এটাকে যদি আমরা গুণ করি, বুঝতে পারছেন, 7a ডিভাইডেড বাই কি 7, বা এটাকে এভাবে লেখা যাবে যে 7a 1/7। অর্থাৎ এই যে এটাকে, এই যে এটা দ্বারা যখন আমরা এটা কমন নিচে, যেহেতু -a/7, সেহেতু কি হবে, এখানে শুধু 7 থাকবে। ও সরি, শুধু 7 না, এখানে -7 থাকবে, এই যে মাইনাসটা দেওয়া হয়নি এখানে, এখানে হচ্ছে -7 থাকবে। ওকে, ক্যালকুলেশন আশা করি বুঝতে পারতেছেন। এখানে হবে -7। এরপরে দেখেন যে এটাতে হচ্ছে কি আছে, বি আছে, যেহেতু এ নাই সেহেতু এ পদটা কি শূন্য। আবার যখন আমি কি নিব, এবার -b/7 কমন নেব, তো b/7 যখন আমি কমন নেব তখন কি হবে, এখান থেকে এখানে হচ্ছে বি আছে, তার অর্থাৎ কি হইলো, এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস, তার মানে আমার এখানে কি প্লাস মান।
ওকে, তো +11 নিলাম। এরপরে এখানে কি আছে, বি আছে, এখানে কি আছে, 5 আছে। 5 এর সামনে কি আছে, প্লাস আছে, কিন্তু এখানে কি নিছি আমি, মাইনাস নিছি, সেই কারণে এটাও কি হবে, -5 হবে। এরপরে দেখেন এখানে, এখানে হচ্ছে বি নাই, সেহেতু এটা কি শূন্য, এখানে বি আছে, অর্থাৎ এখানে কত হবে, 7 হবে, কারণ এইটা হচ্ছে পুরাটা কি যাবে, উঠে যাবে, এটাকে আমরা কমন নিছি। তো মাইনাস কি হবে, 7 হবে। এখন দেখেন যে এইটা আসলে কি, এটা আসলে কমন নেওয়া, আপনি এই দুটাকে যদি এখন যোগ করেন, এই দুটাকে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো, এই যে উপরে এই লাইনটাই পাবো। ঠিক আছে, কারণ এটা দ্বারা এটাকে যদি আপনি করেন, তাহলে -11a/7, অর্থাৎ এটা পাচ্ছেন। এরপরে এই যে -2/7, অর্থাৎ এটা পাচ্ছেন। এরপরে হচ্ছে কি, মাইনাস না, প্লাস 2 ভাগ, সরি, এই যে এইটা মাইনাস না, এটা হচ্ছে প্লাস হবে, এটা ভুল হয়ে গেছে, এটা কি হবে, প্লাস হবে। এরপরে এটার সাথে যদি এটা করান, তাহলে কি হবে, +7a/7 হবে। বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। তো না বুঝতে পারলে একটু আমাকে কাইন্ডলি মেসেজে জানাবেন, আমি আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো বইয়ে কিন্তু এই যে এটা দেওয়া নাই, এটা হচ্ছে আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা আমি ভাঙাই নিয়েছি আর কি। ওকে, বইটা দেখবেন, 5-এর 2 নম্বর অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই আপনারা দেখবেন। এরপরে আমরা এখানে কি পাবো, এই যে এখানকার যে উপাদানগুলো পাইলাম, সেই উপাদানগুলো কি হচ্ছে আমাদের কার্টিয়ার ভিত্তি, তাই কি না? এখন আমরা কি পাইলাম, তাহলে কার্টিয়ার মাত্রাও পাইলাম, কার্টিয়ার ভিত্তিও পাইলাম। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা এই পর্যন্ত ছিল। আর এখন হচ্ছে আমাদের এই নিয়মের প্রায় প্রায় হচ্ছে আপনার বইয়ের মোটামুটি 15 নম্বর অঙ্ক পর্যন্ত একই নিয়ম, আপনারা 15 নম্বর অঙ্ক পর্যন্ত দেখবেন। যদি কারো সমস্যা থাকে তাহলে গ্রুপে জানাবেন, তাহলে আমরা নেক্সট যেদিন ক্লাস নেব 15 আগের যদি কোনো সমস্যা থাকে ওটা আমি দেখাই দেবো, এবং হচ্ছে কি আমি নেক্সট ক্লাসের দিনে কিন্তু হচ্ছে এই যে 15 থেকে বাকি যে ম্যাথ গুলো আছে 30 পর্যন্ত, এই ম্যাথ গুলো আমি দেখাই দেবো, একই নিয়ম, ওগুলা আর একটা দুই একটা নিয়ম আলাদা থাকতে পারে, ওগুলো আমি দেখাই দেবো আরেকদিন ক্লাসে। ওকে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আপনারা অনেকেই লাইভ ক্লাস করতেছেন না, আসলে লাইভ ক্লাস না করলে ডিসকাশনটা ভালো হয় না, আমি বলে যাচ্ছি আমার মতো করে, আপনারা নাও বুঝতে পারেন, যদি আপনি প্রশ্ন করেন সেক্ষেত্রে আমি উত্তরটা দিলে কিন্তু আপনারা আরো ভালো বুঝতে পারবেন। হয়তোবা। আসসালামু আলাইকুম, জেড মেডিকেল স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে দেখতে যাচ্ছি অনার্স ফার্স্ট ইয়ারের লিনিয়ার অ্যালজেব্রা বইটি, চ্যাপ্টার 6 এর এ। তো এই চ্যাপ্টারে আমরা আগে মোটামুটি অনেকগুলো অঙ্ক করছি, আর কিছু অঙ্ক বাকি আছে যেগুলো আমরা আজকে দেখবো। এর মধ্যে 19 নাম্বার অঙ্কটা, এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে 2006 এবং 2015 সালে আসছিল। ওকে, তো এখানে প্রশ্নটাতে বলছে, দেখেন, মনে করি টি যেন r³ থেকে r² একটি যোগাশ্রীর রূপান্তর, এবং টি অফ 1 1 1 1 ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে, 2 2। এরপর এরকম করে আমাদের 4টা মান দেওয়া আছে। কি ব্যাপারে স্লো কাজ করতে গেলে, ওকে, তো আমাদের 4টা মান দেওয়া আছে। এখন এখান থেকে একটা বিষয় দেখেন, যে এই যে এই মানটা কিসের মতো লাগতেছে, এই মানটা কিন্তু লাগতেছে আমরা আগে, এই যে আমাদের আগে কি দেওয়া থাকতো, একটা সমীকরণ দেওয়া থাকতো, ধরেন যে 2x + y + z, এরকম, কমা 2z + x, ধরেন এরকম কিছু কি থাকতো, সমীকরণ দেওয়া থাকতো। এগুলাকে আমরা কি ধরে নিলাম, এক্স ধরতাম, এটাকে এক্স ধরতাম, এটাকে ওয়াই ধরতাম, এটাকে কি ধরতাম, জেড ধরতাম। তো
ধরার পরে আমাদের কি হইতো, ধরার পরে আমরা ওই সমীকরণে এগুলোর মানগুলা বসানোর পরে এগুলা আসতো না। আমাদের এবার কি করছে, প্রশ্নে এটা সরাসরি কি আছে, দেওয়াই আছে। হ্যাঁ, তো এখান থেকে আমাদেরকে কি করতে বলছে, যে এই যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এটা নির্ণয় করতে বলছে। অথচ আমাদেরকে আগের প্রশ্নগুলোতে আমরা কি ছিল, আমাদের এক্স কমা ওয়াই কমা জেড দিয়ে আমাদেরকে এরকম তিনটা সমীকরণ দিত আর কি। সেখান থেকে আমরা এই মানগুলা বের করতাম, বের করে এগুলাকে ট্রান্সফার করতাম, করে কাজ করতাম। তো আমাদেরকে এবার কি করতে হবে, উল্টাটা করতে হবে, আমাদেরকে এই মানটা এবার কি করতে হবে, বের করতে হবে। তো দেখেন যে সমাধান, সমাধান দেওয়ার পর আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা হচ্ছে প্রথমে উঠাই নিব। নেওয়ার পরে আমরা কি করব, আমাদের এই যে এটা তো নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা এই যে এক্স কমা ওয়াই কমা জেড বিলংস টু R3 এটা আমরা হচ্ছে ধরে নেব। ধরে নেওয়ার পরে আমাদের যে মানগুলো দেওয়া আছে এগুলা, এগুলার সাথে আমরা হচ্ছে স্কেলার গুণ করে দেব। কি গুণ করব, স্কেলার গুণ করব। এখানে স্কেলার গুণ করে যোগ করে আগের যে অঙ্কগুলা করছি ওইভাবে আর কি। তো এই লাইনগুলোতে কি করব, আমরা স্কেলার গুণ করে দিয়ে যোগ করে দিলাম। এটা কেন করব, আমরা এখান থেকে সমীকরণ জোট তৈরি করব। এই যে 5-এর সি চ্যাপ্টারের শেষের দিকে কিছু অঙ্ক করছিলাম এরকম, যে এরকম করে আমরা ধরে নিয়ে কি করতাম, এগুলাকে হচ্ছে এ, সমীকরণ জোট তৈরি করতাম। সমীকরণ জোট তৈরি করার পরে আলফা বিটা এবং গামার মান বের করতাম। ওই একই কাজ এখানেও করব, বুঝতে পারছেন? তো দেখেন এখন যে এখান থেকে আমরা কি করতেছি, এই যে এগুলা এখন কি করব, গুণ করে দিব। যে ওয়ান এর সাথে আলফা গুণ করলে আলফাই হয়, এই ওয়ানের সাথে গুণ করলে আলফা হয়, এরকম করে কি পুরো লাইনটা আমরা গুণ করে দিলাম। এরপরে আমরা এগুলা কি আছে, যোগ করব। তো এই প্রথমটার সাথে এটার প্রথমটা যোগ, এটার প্রথমটা যোগ, ঠিক আছে? তো আলফার সাথে বিটা যোগ করলে আলফা প্লাস বিটা হয়, এখানে জিরো আছে এই জন্য কি জিরো লেখার দরকার নাই। এবার আলফার সাথে জিরো যোগ আছে, তার মানে এখানে এই পদটা শূন্য। এরপরে কি আছে, শূন্য আছে, তার মানে এই পদটা আমাদের শুধু আলফা। এরপর এই আলফার সাথে এই বিটা যোগ, এর সাথে কি গামা যোগ, তার মানে এটা পাইলাম। এখন এটা দেখেন, এটা ইকুয়াল এক্স, এটা ইকুয়াল ওয়াই এবং এটা ইকুয়াল কি জেড। এটা নিয়ে আমরা কি করতে পারি, মান বের করতে পারি। তো এখান থেকে দেখেন এই যে এক্স ইকুয়াল কি এটা, মানে আমরা এখান থেকে কি করব, সমীকরণ জোট তৈরি করে আমরা আলফা বিটা গামার মান বের করতাম। তো এখানকার সমীকরণটাতে দেখেন যে আমাদের এখানে সরাসরি এই যে আলফার মান কিন্তু ওয়াই আমরা পাচ্ছি। তো এখানে আর সমাধান করার কিচ্ছু নাই, কারণ আলফার মান যদি পাই আমরা, ওই আলফার মানটা যদি এখানে বসাই, আবার বসালে তো আবার বিটার মান পাবো। ওই জন্য কি পাইছি, আলফার মান কি পাইছি, ওয়াই, এই যে এ ওয়াই, বুঝতে পারছেন? এই এই যে এটা মানে কি এক্স, এটা মানে ওয়াই অর্থাৎ এ ওয়াই। এরপরে এইটা মানে কি জেড, তাহলে আলফার মান কি পাইলাম, আমরা ওয়াই পাইলাম। এই যে আলফার মান ওয়াইটা লিখলাম, ঠিক আছে? এই যে এখানে কিন্তু ওইভাবে লিখে নেওয়া হয়েছে, দেখেন। এরপরে এবার কি করব, বিটার মান নির্ণয় করব। তো এই যে এখান থেকে দেখেন, এখানে আমরা আলফার মানটা যদি বসাই দেই তাহলে কি পাবো, বিটার মান পাবো, তাই কি না? তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে বিটার মানটাও কিন্তু পাচ্ছি। এরপরে যেহেতু আমরা কি পাইলাম, আলফার মান ওয়াই পাইলাম, বিটার মান এক্স মাইনাস ওয়াই পাইলাম, সেহেতু গামার মানটাও কি এখান থেকে আমরা পাবো। এগুলোকে যদি এই পাশে পার করে দেই তাহলে কি হবে, আলফার মান ভালো করে দেখাই দেই। এখানে এই যে গামা আছে, তো আলফার মান আমরা কি ধরছি, ওয়াই ধরছি। এটা একটু দেখাই দিই দাঁড়ান। এই যে গামা ইকুয়াল কি হবে তাহলে, এখানে এই যে এক্সটাকে যদি এ পাশে পার করে দেই, ও সরি, এখানে একটু মনে হয় ভুল হয়েছে, দাঁড়ান। অবস্থা বাড়াবো।
এক্স কমা ওয়াই কমা জেড 22-এর কি আছে লাইনটা আছে বলেন ঠিক আচ্ছা এই যে দেখেন এখানে লাইনটা যে লিখতেছি এখানে দেখেন এখানে এই যে দেখেন এই এ ওয়াই আর এ ওয়াই কিন্তু কাটা যায় কাটা গেলে কি থাকে এই পাশে থাকতেছে এক্স প্লাস গামা তাহলে গামার মানটা কি হচ্ছে এক্সটাকে যদি এ পাশে পার করে দেয় তাহলে কি হয় জেড মাইনাস এক্স বুঝতে পারছেন লাইনটা এই লাইনটা বুঝতে পারছেন কেউ জি একজন ভাইয়া বলেন বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ওকে তাহলে আমরা এখান থেকে এই যে আলফা বিটা এবং গামার মানটা বের করে নিলাম হ্যাঁ আলফা বিটা গামার মান বের করলাম এখন দেখেন আমাদের কি কাজ বলেন তো আমাদের হচ্ছে এখন আমরা এই যে যে মানটা আমরা ধরে নিলাম এটাকে কি করব এখন ট্রান্সপোজ করব তো এই যে এই জন্য এখানে টি দিলাম ঠিক আছে এরপরে এই যে এইটার মানটা আবার কি এটার এইটা ইকুয়াল আমরা কি ধরেছিলাম এটা ধরেছিলাম তার মানে এটাকেও আমরা কি করব ট্রান্সপোজ করব তো যে কারণে এইখানে আবার এই যে আলাদা আলাদা কি আছে পদ আছে যে কারণে আমরা টিটা কি করব সবগুলোর সাথেই দিয়ে দিব দেখেন এখানে কি আছে আলফা আছে এটার সাথে এটাকেও ট্রান্সপোজ করবো তার মানে এখানে টি এখানে বিটা আছে এটাকেও ট্রান্সপোজ করবো তার মানে এখানেও টি এখানে গামা আছে এখানেও কি ট্রান্সপোজ করবো এর মানে কি টি এরপর যে মানগুলো আছে এই মানগুলো আমি কি করছি এখানে লিখে নিছি শুধু জাস্ট কি এটাকে ট্রান্সপোজ করব বিধায় এর সামনে একটা টি দিছি আর এগুলাকেও কি করব ট্রান্সপোজ করব যেহেতু এটা কি সমান তার মানে এই পাশে ট্রান্সপোজ করলে এই পাশেও কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে ওকে তাহলে এখন আমরা কি করব দেখেন আমাদের আবার প্রশ্নে এখন দেখেন প্রশ্নে আমাদের কি দেওয়া ছিল আমাদের প্রশ্নে দেখেন এই যে টি এইটা মানে অর্থাৎ এইটাকে ট্রান্সপোজ করে আমরা কি পাইছি এই মানটা আগে পাইতাম যেটা আমাদের এখন প্রশ্নেই দেওয়া আছে এটাকে পুরাটাকে ট্রান্সপোজ করার পরে এই মানটা পাইতাম যেটা আমাদের এখন কি প্রশ্নেই দেওয়া আছে তো আমরা শুধু জাস্ট এগুলার মানগুলা কি এখন বসাবো বুঝতে পারছেন এগুলার মান শুধু আমরা জাস্ট এখানে বসাবো এই যে টি অফ 1,1,1 এটার যে মানটা এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে এই মানটা শুধু জাস্ট এগুলা কি বসাবো এখানে শুধু এই মানগুলা বসায় নিছি টি অফ এর মান যেটা টি অফ এটার মান যেটা টি অফ এটার মান যেটা এগুলা কি করছি এখানে বসায় নিছি এরপর কি করব আবার এগুলাকে আবার হচ্ছে গুণ করে দিব তো এই 2 এর সাথে আলফা গুণ করলে 2 আলফা এই 2 এর সাথে আলফা গুণ করলে 2 আলফা এই বিটার সাথে 1 গুণ করলে বিটা এই বিটার সাথে 1 গুণ করলে বিটা এরপর হচ্ছে এই যে এখানে দেখেন গামার সাথে 0 গুণ করলে 0 গামার সাথে 1 গুণ করলে কি গামা এরপরে এগুলো আবার যোগ আছে না এগুলা কি করতে হবে আবার যোগ করতে হবে যোগ করার কি নিয়ম
প্রথম পদ, এটার প্রথম পদ, এটার প্রথম পদ যোগ। ওকে, তো 2 আলফার সাথে বিটা যোগ, এরপর সেটা যেহেতু জিরো সেহেতু কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপর এটার সাথে এটা যোগ, এটা যোগ, এটা যোগ, অর্থাৎ কি হলো 2 আলফা প্লাস বিটা প্লাস গামা হয়ে গেল। ওকে, এরপর দেখেন এরপরে এখন আমরা কি কাজ করবো বলেন তো। এরপরে এই যে আগে আমরা যেরকম করতাম, আমাদের কি দেওয়া থাকতো, এখান থেকে এই যে আলফার যে মানটা আমরা পাইছি না, একটু আগে যে বের করলাম, আলফার মান পাইছি, বিটার মান পাইছি, এরপর হচ্ছে গামার মান পাইছি। তো ওই মানগুলা কি এখন আমরা এখানে বসাবো। আলফার মান কি পাইছিলাম, ওয়াই পাইছিলাম। এরপর বিটার মান কি পাইছিলাম, এক্স মাইনাস ওয়াই পাইছিলাম। এরপর এখানে আলফার মান কি পাইছি, ওয়াই পাইছি। এরপর হচ্ছে বিটার মান কি পাইছি, এক্স মাইনাস ওয়াই পাইছি। আর গামার মান কি পাইলাম, মাইনাস এক্স প্লাস জেড পাইলাম, তাই কি না। এই যে দেখেন, এই মানগুলা মনে আছে, একটু আগে যে বের করলাম আমরা। এই যে আলফার মান ওয়াই, বিটার মান এক্স মাইনাস ওয়াই এবং গামার মান কি মাইনাস এক্স প্লাস জেড। সে মানগুলা শুধু কি এখানে বসাইলাম, ঠিক আছে। বসানো বসানোর পরে দেখেন এখন যে এই যে এখানে কয়টা ওয়াই আছে বলেন। এখানে হচ্ছে মাইনাস ওয়াই, আর এখানে হচ্ছে 2y, তার মানে কয়টা ওয়াই থাকে দেখেন। 2y থেকে একটা ওয়াই বাদ দিলে একটা থাকে, অর্থাৎ এক্স প্লাস কি হয়, ওয়াই হয়। এখান থেকে শেষ। এখানে আবার দেখেন এখানকার এই এক্স, এখানকার এই এক্স কি যায়, কাটা যায়। আর এখানে কি আছে, মাইনাস ওয়াই আছে, এখানে 2y আছে, তার মানে এখানে কয়টা ওয়াই থাকে, একটা ওয়াই থাকে। সেই একটা ওয়াই এ প্লাস জেড যেটা থাকলো সেটা এখানে থাকলো, ঠিক আছে। এখন আমাদের দেখেন সমীকরণটা কি হলো তাহলে, টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। এটা আমাদের কি হলো, সমীকরণটা তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন, এটাই আমাদের উত্তর। এখন আপনি দেখেন আমাদের, আমি যেটা প্রথমে আপনাদেরকে বললাম যে আমরা কি করতাম, আমাদের এই যে টি টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এটা তো নির্ণয় করতে দিছিল। তো এইটা ইকুয়াল আমাদের আগের প্রশ্নগুলাতে এরকম সমীকরণ দেওয়া ছিল। এই সমীকরণগুলাকে সমীকরণ দেওয়া ছিল, এরপরে আমাদের এক্স ওয়াই জেড এর জন্য কিছু মান দেওয়া ছিল, ওগুলা থেকে আমাদেরকে ট্রান্সপোজ করে দেখাইতে হইতো। তো এখন যদি আপনি প্রমাণ করতে চান যে এই যে ভাইয়া আপনি যে বললেন যে ওই সমীকরণের মানগুলা বসায় তারপরে এই মানগুলা পাইছি, তাহলে এখন আপনি চেক করে দেখতে পারেন যে এখানে দেখেন এক্স প্লাস কি আছে, ওয়াই আছে। তার মানে আপনি যদি ধরেন যে এটা আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলতেছি আর কি, যে এটা কি, এটা এক্স, এটা ওয়াই, আর এর পাশে কি ছিল, একটা জেড পদ ছিল, তার মানে হচ্ছে জিরো। এখন আমাদের এই যে টি অফ প্রথমটাতে কি ছিল, 1,1,1, ঠিক আছে। তার মানে এই যে প্রথমটা এক্স, এটা ওয়াই, এটা কি জেড। এভাবে তো আমরা এই সমীকরণের মান বসাইতাম। তাহলে এখানে এক্স এর মান কি 1, ওয়াই এর মান কি 1, তার মানে কত হইলো, এটা 2 হইলো এই পদটার মান। এরপর এখানে আসেন ওয়াই এর মান কি, ওয়াই এর মান 1, জেড এর মান কি 1, তার মানে এই পদটাও কি হইলো 2 হইলো। তার মানে এই যে টি অফ 1,1,1 এটার জন্য এই সমীকরণে আমরা মানগুলা বসাই কি পাবো, 2,2 পাবো। এখন দেখেন আপনাদেরকে আমি একটু দেখাই নিয়ে আসি উপর থেকে মানটা ঠিক আছে কিনা। দেখেন এখানে 2,2 আসছে, তার মানে আমরা যে সমীকরণটা বের করছি এই সমীকরণটা কিন্তু সঠিক। বুঝতে পারছেন, এই সমীকরণটা সঠিক। কারো কোনো প্রশ্ন আছে, প্রশ্ন না থাকলে আমরা নেক্সট অঙ্ক করতে যাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এখন 22 নাম্বার অঙ্কটা দেখেন। 22-এর কিন্তু এই যে 1 নাম্বার, এরপর হচ্ছে 2 নাম্বার, এগুলো কিন্তু পরীক্ষায় একবারও আসে নাই, আজীবনেও আসে নাই, নাও আসার সম্ভাবনা আছে, কিন্তু তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু। বুঝতে পারছেন, 3 নাম্বারটা পরীক্ষায় আসছে। তো দেখেন যে এবারও আসার একটা সম্ভাবনা আছে। লাইন কি কাটে গিয়েছিল, এখানে আবার নতুন করে জি আসলো তো। ভাই, আচ্ছা, লাইন মনে হয় কেটে গেছিল। আগের অঙ্কটা বুঝতে পারছেন কি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা এখন দেখি।
তো এটা দেখেন আমি যেটা বললাম যে এখানকার এই যে 1 নাম্বার 2 নাম্বার এগুলো কিন্তু একবারও সালে আসেনি, হ্যাঁ, কিন্তু এগুলা যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে এরপরের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে দেখেন যে নিম্নের যোগাশ্রয়ী অপারেটর গুলো বিপরীত যোগ্য কিনা পরীক্ষা করো। একটা কি বলছে যে বিপরীত যোগ্য কিনা পরীক্ষা করতে বলছে। এরপরে যদি বিপরীত যোগ্য হয় তাহলে এই যে টি ইনভার্স ওয়ান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। টি ইনভার্স ওয়ান মানে কি বিপরীত, তাই না। এই টি ছিল, টি এর বিপরীত কি 1/t, এরকম। তো 1/tটাকে আবার কিভাবে লেখা যায়, টি ইনভার্স ওয়ান এভাবে লেখা যায়। তো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এটা হচ্ছে যে সমীকরণগুলো দেওয়া থাকবে এটা বিপরীতযোগ্য কি না। যদি বিপরীতযোগ্য হয় তাহলে এটা আবার কি করা যাবে, নির্ণয় করা যাবে। ওকে, তো দেখি আমরা তাহলে এখন আমাদের কি বলছে নিম্নের সমীকরণ অপারেটর গুলো এখন আমরা দেখি। তো নিম্নের অপারেটর গুলো আমাদেরকে কি দিছে। এখান থেকে দেখেন যে টি যেন R3 → R3 বর্ণিত টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা দিয়ে আমাদেরকে 3টা সমীকরণ দিছে। কয়টা সমীকরণ দিছে, 3টা সমীকরণ দিছে, ঠিক আছে। এরপরে এই যে আমি 1 নাম্বারটা করাই দিচ্ছি, আপনারা 2 নাম্বারটা করবেন, আর এই যে 3 নাম্বারটা পরীক্ষায় আসছিল এটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো, হ্যাঁ। তো 1 নাম্বারটা একটু দেখেন যে আমাদেরকে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল একটা সমীকরণ ধরাই দিছে। এখন এখান থেকে আমাদেরকে কি করতে হবে, এটা বিপরীতযোগ্য কিনা নির্ণয় করতে হবে। এখন বিপরীতযোগ্য হওয়ার জন্য হচ্ছে 2 ভাবে করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে এই যে যে সমীকরণগুলো আছে, এটা এইখানে কয়টা সমীকরণ আছে, 3টা সমীকরণ আছে না। 3টা সমীকরণ আছে, এই 3টা সমীকরণকে ইচালন করে এখানে দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপরে আছে ওয়াই প্লাস জেড, আচ্ছা, এরপরে আছে কি, এরপরে আছে জেড। তো এই সমীকরণ জোটগুলাকে ইচালন করে, ঠিক আছে, ইচালন করে যদি আমরা দেখি যে এটা হচ্ছে একক সমাধান বিদ্যমান, অর্থাৎ জয়টা চলক 6টা সমীকরণ বিদ্যমান, তাহলে আমরা বুঝবো যে এটার কি হচ্ছে এই অপারেটরটা হচ্ছে বিপরীত যোগ্য। আর যদি একক সমাধান না আসে তাহলে বুঝবো যে এটা বিপরীত যোগ্য না, আর বিপরীত যোগ্য না হইলে তো এই যে বিপরীতটাও বের করা যাবে না। বুঝতে পারছেন? তো এখন আমরা দেখি। তো এখানে দেখেন তাহলে আমরা হচ্ছে এই যে ইচালন করার জন্য আমরা কি করব, এটা ইকুয়াল এ বি সি, এগুলা হচ্ছে কি অবশ্যই স্কেলার, যেখানে এগুলা হচ্ছে আর কিউবের সদস্য। তো এটা নিয়ে আমরা কি করলাম, ইচালন তৈরি করলাম। এখন ইচালন ইচালন না সরি সমীকরণ জোট তৈরি করলাম। সমীকরণ জোট তৈরি করে আমাদের তো উদ্দেশ্য থাকতো কি, যে এখানে অবশ্যই একটা কি ছিল, এক্স ছিল, এখানে কি ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড ছিল, তাই না। কিন্তু আমরা কি করতাম, এরকম সমীকরণ জোট পাওয়ার পরে আমরা প্রথমবারে এটাকে শূন্য করে দিতাম, এরপর এটাকে শূন্য করে দিতাম, আর বাকি যেটা থাকতো ওইটাই আমাদের কি থাকতো, সমাধান হইতো ইসালনের। তো এখানে দেখেন আমাদেরকে কিন্তু সমাধান করেই দেওয়া আছে, এই প্রশ্নটা আমাদের সমাধান করেই দেওয়া আছে। তার মানে কি যে জেটের মান যেহেতু পেয়ে গেছি আমরা, একক সমাধান 3টা সমীকরণ এবং 3টা চলক, এই জেটের মানটা এখানে বসাইলে আমরা ওয়াই এর মান পাচ্ছি, এই ওয়াই এর এবং জেটের মান এখানে বসাইলে কি এক্স এর মানও পাচ্ছি। তার মানে এটাকে আর কোনো কাজ করা লাগতেছে না। যদি আমাদের সমীকরণটা যদি কি থাকতো, এখানে যদি এক্স প্লাস ওয়াই দিয়ে দেওয়া থাকতো, যে এক্স প্লাস কি ওয়াই, তাহলে আমাদেরকে কি করা লাগতো, ইসালন পদ্ধতিতে আমাদেরকে সমাধান করা লাগতো। সমাধান করে আমাদেরকে দেখতে হইতো যে এখানে একক সমাধান বিদ্যমান কিনা। আর একটা হচ্ছে কার্নেল টির পদ্ধতিতে। তো কার্নেল টি এরও তো আমরা অঙ্কগুলা করছি। কার্নেল টি মানে কি, এই পাশের উপাদানগুলা কি নিতে হয়, শূন্য নিতে হয় সবগুলা, তাই না। তো এই শূন্য নিয়ে আবার এই যে এক্স ওয়াই জেড এর মান সবগুলা যদি শূন্য আসে তাহলে ওইটা হবে কি বিপরীত, বিপরীত যোগ্য। তবে আমরা হচ্ছে এই নিয়মটা দিয়ে করবো। কেন করবো এটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে। তো এখন দেখেন যেহেতু কি এখানে এটা হচ্ছে একক সমাধান বিদ্যমান, সেহেতু আমরা এখন বলবো যে ইহা নির্দেশ করে যে টি বিপরীত যোগ্য। এখান থেকে মানগুলো আমরা হচ্ছে দেখাইছি যে জেড এর মান এইটা, ওয়াই এর মান এইটা এবং এক্স এর মান এইটা। এখান থেকে কি মানগুলা বসাইলে এই মানগুলা পাবো। ওকে, তো এখন দেখেন যে আমরা কি বললাম, প্রথমে আমাদেরকে বলছিল যে এটা বিপরীত যোগ্য কিনা পরীক্ষা করো, একটা প্রশ্ন শেষ, যে এটা হ্যাঁ বিপরীত যোগ্য। এখন আমরা দেখাবো যে টি ইনভার্স ওয়ান নির্ণয় করে এখন দেখাবো। ওকে, তো এখন দেখেন এখান থেকে আবার যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, এটা ইকুয়াল আমরা কি ধরছিলাম, এ বি সি
ধরছিলাম। তো এটা লিখলাম। এরপরে দেখেন যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড, টি অফ কি এক্স কমা ওয়াই কমা জেড, ঠিক আছে। এখান থেকে দেখেন আমাদেরকে বিপরীতযোগ্য প্রমাণ করতে দিল না। তো বিপরীতযোগ্য প্রমাণ করার জন্য এই টিটাকে যদি আমি এই পাশে পার করে দেই, তাহলে এটা ভাগ হয়ে যায় না, এখানে কিন্তু গুণ আছে, তার মানে কি ভাগ। তো এই ভাগ থাকলে এটাকে আবার এই যে ইনভার্স ওয়ান হিসাবে লেখা যায়, এটা লেখা যায়, তার মানে এই লাইনটা আসে। বুঝতে পারছেন? তো কি করলাম, তার মানে আমাদের এটা কি হয়ে গেল, মোটামুটি ট্রান্সপোজ হয়ে গেল। এখন দেখেন সহজ বিষয় যেটা মনে রাখবেন এই জায়গাটাতে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এখন এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি আর এটাকে কি ওই পাশে নিয়ে যাই, তাহলে এই লাইনটা হয়, মানে একই লাইন। এটাকে শুধু একটু সাজাই নিছি। এখন দেখেন যে টি ইনভার্স ওয়ান অফ এ কমা বি কমা সি। এখন এই যে এর মান কি পাইছি আমরা এখান থেকে, দেখেন যে ও সরি, এখানে দেখেন, এখানে এর মান না, এই যে এটা পাইলাম। আর এখানকার এই যে উপর থেকে তো আমরা হচ্ছে সমীকরণ জোট সমাধান করে তো ওখান থেকে এক্স এর মান পাইছি, ওয়াই এর মান পাইছি, জেড এর মান পাইছি, তাই না? সমীকরণ জোট ইসালন পদ্ধতিতে সমাধান করার পরে তো আমরা এই যে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান পাবো। তো এটা তো যেহেতু আমাদের অটোমেটিকলি আছে, এখান থেকে কি আমরা পাইছি এক্স এর মান পাইছি এ মাইনাস বি, ওয়াই এর মান পাইছি বি মাইনাস সি, এবং জেড এর মান পাইছি কি সি। যদি আমাদেরকে সমীকরণটা সমাধান করা লাগতো, তারপরে সমাধান করে আমরা কি করতাম, এই মানগুলা বের করতাম। তো এই মানগুলা শুধু জাস্ট এখন এখানে বসানো হয়েছে, যে এক্স এর মান এ মাইনাস বি, ওয়াই এর মান বি মাইনাস সি, এবং জেড এর মান সি। এরপরে দেখেন এখন আমাদের অঙ্ক কিন্তু শেষ, বুঝতে পারছেন? শেষের লাইনটা মনে রাখবেন এইভাবে, যে আমাদেরকে তো এই যে টি ইনভার্স এক্স ওয়াই জেড নির্ণয় করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু কি সমীকরণটা আমাদের এই যে এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া ছিল। তো এর জন্য আমরা মানগুলা যখন কি ধরছি, এ বি সি ধরছি, সেটার জন্য আমরা কি পাইছি, এ মাইনাস বি পাইছি, বি মাইনাস সি পাইছি, সি তারপরে সি পাইছি। তার মানে এখানে যদি আমি এক্স ওয়াই এবং জেড বসাই, তাহলে এই মানগুলা শুধু কি হয়ে যাবে, এর জায়গায় এক্স হবে, বির জায়গায় ওয়াই হবে। বুঝতে পারছেন? ওইটাই করা হয়েছে। আর একবার কি নেওয়া হয়েছে, যে এটার পরিবর্তে যদি আমি এক্স এক্স কমা ওয়াই কমা জেড নেই, তাহলে এটা কি হবে, এর পরিবর্তে এক্স বসবে, বির পরিবর্তে ওয়াই বসবে, বির পরিবর্তে ওয়াই বসবে, সির পরিবর্তে জেড বসবে, সির পরিবর্তে কি বসবে, জেড বসবে। ইহাই নির্ণয় যে টি ইনভার্স ওয়ান। ঠিক আছে, এখান থেকে আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। কারো কোনো প্রশ্ন আছে? লাইভটা 10 মিনিটের মধ্যে কাটা যাবে, আর আমি চাচ্ছি যে এই 10 মিনিটের মধ্যে বাকি অঙ্কগুলাও দেখাইতে আর কি। তো দেখেন ওই একই নিয়ম, এখানে শুধু একটু বেশি কাজ করতে বলছে। প্রশ্নটা একটু দেখাই নাই, সেটা হচ্ছে আমাদেরকে ওইটা তো নির্ণয় করতে বলছে, পরে শেষে বলছে যে আরো ফলাফল যাচাই করতে বলছে আর কি। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, এটাকে সমাধান করব, সমাধান করে দেখবো যে বিপরীতযোগ্য কিনা। যদি তিনটা সমীকরণ থাকে তাহলে বিপরীতযোগ্য। এরপর হচ্ছে যেভাবে যে টি ইনভার্স ওয়ানটা নির্ণয় করলাম ওইভাবে নির্ণয় করব, পরে আবার কি করব, এটার ফলাফলটা যাচাই করবো। ওকে, তো এখন দেখেন মনে করে এটা ইকুয়াল, এটা তো আমরা হচ্ছে ধরে নিব। এরপর হচ্ছে যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল, আমাদের এই সমীকরণটা প্রশ্নে দেওয়া আছে। দেখেন প্রশ্নে আমাদের ওই সমীকরণটা দেওয়া আছে, যে টি টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এইটা সমীকরণ, এই যে তিনটা সমীকরণ আমাদের দেওয়া আছে। তো এই যে আমরা টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এবিসি ধরে নিলাম না, এটা ধরে নেওয়ার কারণ কি, আমরা হচ্ছে সমীকরণ জোট তৈরি করব। তো এটার মান যেটা সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণটা ওঠাই নিলাম। নেওয়ার পরে এখন কি বলেন তো, এখন হচ্ছে আমাদের এই যে এটা ইকুয়াল হচ্ছে এ, এটা ইকুয়াল বি, আর এটা ইকুয়াল কি সি, এগুলো করে নিলাম। করে নেওয়ার পরে আমি কি বললাম বলেন তো, এটাকে আমরা সমাধান করবো ইসলাম পদ্ধতিতে। সমাধান করে দেখবো যে এটা হচ্ছে তিনটা চলক এবং তিনটা সমীকরণ বিদ্যমান থাকে কিনা। তো L2 তে আমরা কাজ করব। আমাদের উদ্দেশ্য কি, আমাদের সমীকরণ জোট আমরা তো ছোট থেকেই করতেছি, এখন মনে হচ্ছে মানে বারবার এই কাজ, এই ইসলাম পদ্ধতিতে সমাধান আছে। তো প্রথমবার ইসলামের ক্ষেত্রে এই দুটাকে শূন্য করব, দ্বিতীয়বারে কি করব, এটাকে শূন্য করে দিব। তো প্রথমবার এটাকে শূন্য করার জন্য যেহেতু এখানে কি আছে এক্স আছে আর উপরেও এক্স আছে, শুধু এই দুটাকে বিয়োগ করলেই হচ্ছে L2 মাইনাস L1 করলে এটা শূন্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু মাইনাস, এটা হচ্ছে প্লাস না, এটা হচ্ছে মাইনাস চিহ্ন। তো এখন দেখেন যে আবার এটাও কি ওই একই ভাবে কি L3 থেকে L1 বিয়োগ করলে এটাও কি হচ্ছে, শূন্য হচ্ছে। আর এটাও ওয়াই আছে, এটাও ওয়াই আছে, তার মানে এটাও কি হচ্ছে, শূন্য হচ্ছে। আর এখানে মাইনাস ওয়ান, আর এখানে কি মাইনাস ওয়াই, এখানে কি হইলো, মাইনাস দ্বারা গুণ করলে এটাও কি মাইনাস ওয়াই হলো, যে কারণে এটা কি হয়েছে, মাইনাস টু। আশা করি এগুলো বুঝবেন। এরপর এই যে বি, এ তো মাইনাস, তার মানে বি মাইনাস এ, আর এখানে কি
সি, এই যে 3 নাম্বারটার সাথে যেহেতু 1 নাম্বারটা বিয়োগ করতেছি, তার মানে কি এটা সি মাইনাস এ। তো এখন এখানে দেখেন আমরা এই যে একবার করতেই কিন্তু আমাদের দ্বিতীয়বার কিন্তু এই পদটা যদি শূন্য না হইতো তাহলে দ্বিতীয়বার আবার হিসাব করে এই পদটাকে শূন্য করতাম। তো এখন এখান থেকে দেখেন আমাদের আর কিন্তু কোনো কাজ করা লাগতেছে না, আমাদের এখানে এই যে এই পদটা শূন্য হয়ে গেছে। এখন তার মানে এখানে 3টা চলক এবং 3টা সমীকরণ পাইলাম, অর্থাৎ কি হইলো তাহলে দেখেন তো, এটা হইলো যে একক সমাধান বিদ্যমান। এখান থেকে আমরা জেটার মান পাইতে পারি। তো জেটার মান কিভাবে পাবো? জেটার মানটা এই পাশে যদি 2 আছে, তার মানে 2টাকে এই পাশে পার করে দিলে কি হয়, এখানে 2 হয়। এখন এই যে এই জেটার মানটা যদি আমি এখানে বসাই দেই তাহলে আমি কি পাবো, ওয়াই এর মান পাবো। বুঝতে পারছেন? তো এখানে দেখেন এটা কি একটু করে দেবো, বিস্তারিত করেই দেই। কি হয়েছে, ড্রয়িং প্যাডের বেশি কাজ করতেছে না। তো এই যে 2y প্লাস 2, জেটার মান কি পাইলাম, সি মাইনাস এ ডিভাইডেড বাই 2। তার মানে এই টু কাটা, তাহলে 2y প্লাস সি মাইনাস এ, এটা ইকুয়াল কি বি মাইনাস এ। তার মানে এটাকে যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি হয়, তাহলে বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি। তাহলে এটা কাটা যায়, তার মানে বি মাইনাস কি থাকে, কি ভুল করলাম নাকি? এর মান বসেছি, যেটার মান সি মাইনাস এ, এখানে কি পাইছি আমরা, ও ঠিক আছে। তো তাহলে ওয়াই এর মানটা কি পাচ্ছি, ওই যে এই যে দেখেন এখানে আমরা তাহলে এখানে পাইলাম আমরা কি, যে বি মাইনাস সি। কিন্তু এইটা কিন্তু এই যে মাইনাস ওয়াই ছিল, বুঝছেন, এই যে মাইনাস ওয়াই দেখেন, মাইনাস ওয়াই, তার মানে এখানে কি হবে, মাইনাস ওয়াই হবে। তো এই মাইনাসটাকে যদি আমরা কি করে দেই, গুণ করে দেই, তাহলে এই পাশে কি হয়, প্লাস 2y হয়, আর এই পাশে কি হবে, এই পাশে হবে তাহলে সিটা প্লাস হয়ে যাবে আর বিটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে এখন কি হইলো আমাদের আলটিমেট রেজাল্টে আসলো 2y ইকুয়াল হচ্ছে সি মাইনাস বি, বা এখানে কি হবে, 2টাকে এই পাশে পার করে দিলে কি হবে, তাড়াতাড়ি কাজ না করলে সি মাইনাস বি। ওকে, সেটাই আমরা লিখছি এখানে, বা এটা আপনি এইভাবে টুও লিখতে পারেন যদি। এভাবে আমরা এক্স এর মানটাও পাবো। ওকে, তো ইহা নির্দেশ করে কি আমাদের এটা বিপরীত যোগ্য। তো এখন দেখেন এটা যদি আমাদের বিপরীত যোগ্য হয় তাহলে এখন আমরা ওই আগের ভাবে কি করব, টি ইনভার্স 1 বের করব। তো এটা ইকুয়াল এটা, এরপর হচ্ছে এই যে টিটাকে যদি এই পাশে পার করে দেয় তাহলে কি হয়, এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টি ইনভার্স এ বি সি হয়। তো ওই লাইনটাকে আবার সাজিয়ে নিলে এই লাইনটা হয়, আগের অঙ্কটাতে দেখাইলাম। তো এখান থেকে আবার কি করব, এই যে এক্স কমা ওয়াই কমা জেড আমরা যে মানটা বসে পাইলাম, এই মানগুলো এখানে বসাবো। এক্স এর মান কি পাইছি দেখেন, যে এ প্লাস বি ডিভাইডেড বাই কি 2, এই যেটা বসাইলাম। ওয়াই এর মান যেটা পাইছি সেটা এখানে বসাইলাম, এবং জেড এর মান যেটা পাইছি সেটা এখানে কি বসাইলাম। এরপরে দেখেন যেহেতু এ বি সি এর মান এরকম হয়েছে, সেহেতু এটাকে যদি আমরা এক্স কমা ওয়াই কমা জেড ধরি, তার মানে যেখানে এ আছে সেখানে এক্স হবে, যেখানে বি আছে সেখানে ওয়াই হবে। এআই কি নির্ণয় ইনভার্স 1। এখান থেকে আরেকটা বলছে যে এটার ফলাফল নির্ণয় করতে বলছে। এই অংশটা শুধু মনে রাখবেন যে এরকম যদি হয় তাহলে এরকম করে নিতে হয় আর কি, যে টি 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 ইনভার্স সাথে এটা। তো এখন এই যে টি ইনভার্স এক্স কমা ওয়াই কমা জেড এর আমরা কিন্তু মান এখান থেকে বের করলাম, ঠিক আছে। তো এই মানটা আমরা এই পর্যন্ত লিখছি। এখন দেখেন এটা মানে কি ট্রান্সপোজ না? তো ট্রান্সপোজ করলে কি করতে হয়, আমাদের যে সমীকরণটা দেওয়া থাকে ওই সমীকরণে এই মানগুলা বসাইতে হয় না? অর্থাৎ আমরা এই যে এটাকে ধরবো কি এখন এক্স, এটাকে ধরবো ওয়াই, এবং এটাকে ধরবো কি জেড। এবং আমাদের ওই অঙ্কের শুরুতে যে সমীকরণটা দেওয়া আছে ওইগুলা যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এই পুরো মানটা এখন বসাবো, ঠিক আছে। তো সমীকরণটা আমি একটু আপনাদেরকে দেখাই নিয়ে আসি। এখানে একটু ভালো করে দেখিয়েন যে এই, আচ্ছা সমীকরণটা আগে দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এটা সমীকরণ, হ্যাঁ এটা সমীকরণ। তো যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স এর মান, যেখানে ওয়াই আছে সেখানে ওয়াই এর মান, যেখানে জেড আছে সেখানে কি জেড এর মানটা বসাবো। তো আমি কি বললাম, এই ট্রান্সপোজ করার সময় কি করতে হয়, এটাকে এক্স এর মান ধরে আমাদের যে সমীকরণটা দেওয়া থাকে ওখানকার এক্স এর মানটা বসাইতে হয়। তো ওখানে দেখেন ওখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ছিল সমীকরণে, এই যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে প্রথমে এক্স এর মানটা বসবে, এরপর হচ্ছে প্লাস ওয়াই এর মানটা বসবে, তারপর মাইনাস জেড ছিল মাইনাস
জেড এর মান কি এটা বসবে। এভাবে আমাদের এই পুরো সমীকরণটাই কি হবে ধাপে ধাপে। প্রথম পদ গেল, তারপর আবার দ্বিতীয়টা দেখবেন, তারপর তৃতীয়টা দেখবেন। এরপর আমরা কি করব, এখান থেকে দেখেন, এটা নোটটা দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখান থেকে দেখেন, আবার এই যে এই পদ থেকে কি বইয়ে একবার করে দেওয়া আছে, বুঝছেন? আমি একটু ভাঙে করছি। এখান থেকে টু লসাগু যায় না, টু লসাগু, টু লসাগু করলে কি হয়, এখান থেকে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস ওয়াই, মানে যা আছে তাই থাকে, তাই কিনা? যেহেতু এখানে টু আছে, তার মানে উপরে গেলে যা আছে তাই থাকবে। এখানে ওই একই ভাবে লসাগু করবো, করে এই লাইনটা আসবে আমাদের। এরপরে দেখেন এখানে, এখানে কি থাকে, এখানে এ ওয়াই, এখানে দেখেন, এখানে আমাদের এই যে ওয়াই এ ওয়াই কাটা যায়, জেড জেড কাটা যায়, আর এখানে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে টু এক্স। এরপর একই ভাবে এখানে কাটা যায়, টু আই ভাগ টু থাকবে, এখানে টু জেড ভাগ টু থাকবে। এরপর দেখেন এই যে এই টু কাটা, এই টু কাটা, এই টু কি কাটা, তার মানে কি থাকলো এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমাদের এই যে অপারেটর বলতে বুঝাইতে যেখান থেকে শুরু হয়েছে আবার ওখানে ফিরে আসা, বুঝতে পারছেন? তো আমাদের এক্স কমা ওয়াই কমা জেড দেওয়া ছিল, আমরা ওখানে কি আসলাম, ফিরে আসলাম। যে কারণে আমরা লিখবো যে টি টি ইনভার্স ওয়ান ইকুয়াল আই, মানে আইডেন্টি বোঝাই, ফলাফল যাচাই করা হলো। যদি কোনো অঙ্ক এরকম আসে, এটা একবারেই আসছে আর কি, তো যদি কখনো আসে তখন কি করবেন আপনারা, যে টি ইনভার্স করে নেবেন, এটা করে নে বাকি যেটা দেখাইলাম ওই আগের সেম নিয়ম, ওই নিয়মে করবেন। ঠিক আছে? আরে এক মিনিট আছে, লাইভটা কাটা যাবে, আপনারা আরেকবার জয়েন হন, বেশি সময় লাগবে না। শুধু 23 নম্বর অঙ্ক আর 29 নম্বর অঙ্কটা একটু দেখাই দেবো আপনাদেরকে, তাহলে মোটামুটি আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো শেষ। ওকে, সবাই লিভ নিতে পারেন, আমি একটু পরে লিঙ্ক দিচ্ছি আপনাদের। মানটা বের করবো তো, এই দুইটা মেথড একই। এখানে আমরা আগেরটাতে কি করলাম, যে এরকম আমাদেরকে সমীকরণ দেওয়া ছিল, এখান থেকে আমাদেরকে হচ্ছে একটা প্রশ্নতে বলছিল টি বিপরীতযোগ্য কিনা যাচাই করো, আর আর বলছিল কি যে টি বিপরীতযোগ্য কিনা যাচাই করো, এটা একটা বলছিল, আর একটা কি টি ইনভার্স নির্ণয় করতে বলছিল। মানে একই প্রশ্ন, আমরা আগেরটার মতো কি করব, অঙ্কটা করব। ঠিক আছে? দেন আগের অঙ্কটা যারা ভালোভাবে বুঝছেন, এই অঙ্কটা আসছে তাদের জন্য একবার খুবই ইজি। এবং এই অঙ্কটা আমার মনে হয় না যে পরীক্ষা যদি আসে তাহলে 5 মিনিটের বেশি রাখতে পারে, মানে 5 মিনিটের বেশি লাগার কথাই না এটাতে। কারণ টি বিপরীতযোগ্য প্রমাণ করার জন্য আমাদের কি করতে হয়, যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এ বি সি ধরে নেব। ধরে নেওয়ার কারণ হচ্ছে কি, আমরা হচ্ছে সমীকরণ জোট গঠন করব। সমীকরণ জোট গঠন করার কারণ কি, কারণ হচ্ছে আমরা এখান থেকে দেখব যে এটা একক বা অনন্য সমাধান কিনা। যদি একক বা অনন্য সমাধান হয় তাহলে সেটা হচ্ছে টি বিপরীতযোগ্য, আর যদি একক বা অনন্য সমাধান না হয় তাহলে টি বিপরীতযোগ্য না। আর এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই টি বিপরীতযোগ্য হবে, আর ওই ধরনের সমীকরণ দেওয়া থাকে। ঠিক আছে? তো সেখান থেকে আমরা কি করলাম, এক্স ওয়াই এবং জেড এর মান বের করলাম। এরপরে আছে টি ইনভার্স ওয়ান, যেভাবে নির্ণয় করি দুই লাইনে ওইভাবে করবো। ওকে, তো এখন দেখেন যে আমি ধরে নিলাম যে টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল, এটা ধরে নিলাম। এরপর টি অফ এক্স কমা ওয়াই কমা জেড এর যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এখানে, ওই সমীকরণটা আমি এখানে লিখলাম। এরপরে এই যে, এরপরে হচ্ছে এইটা, এইটা ইকুয়াল কি এ। এবার হচ্ছে এইটা, ও সরি 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 সরি, আমাদের এই যে এটা ইকুয়াল কি, এটা ইকুয়াল হচ্ছে এ, এটা ইকুয়াল হচ্ছে বি, আর এটা ইকুয়াল কি সি। এভাবে আমি সমীকরণ জোটটা তৈরি করে নিলাম। আগের অঙ্কটা যারা বলছেন তাদের জন্য এটা হচ্ছে সহজ।
তো এখান থেকে আমরা কি করব, এখন এখান থেকে আমরা হচ্ছে এক্স এর মানটা বের করব। তো এক্স এর মান আমাদের এখানে কি দেখেন ইসালন করা লাগতেছে না, কারণ কি আমরা এখান থেকে এক্স সমীকরণ থেকে এক্স এর মান পেয়ে যাচ্ছি। এই যে এক্স এর মান কিভাবে পাবো, টুটাকে এই পাশে বার করে দিলে কি হবে, এ ভাগ টু হবে। এই যে এ ভাগ টু হয়েছে। এরপরে এই যে এখান থেকে কি পাবো, আমরা ওয়াই এর মান পাবো। যদি এই যে দেখেন, সরি, এখানে কি আছে দেখেন, যে 4x - ওয়াই ইকুয়াল বি আছে, তার মানে 4 এক্স এর মান কি পাইলাম, এ ভাগ টু পাইলাম, মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে কি বি। আর এখান থেকে এটা যদি কাটি আমি কি হয়, 2a - ওয়াই ইকুয়াল হচ্ছে কি বি। তো এখান থেকে যদি আমি কি করি, আচ্ছা তো ওয়াই, ঠিক আছে, এটাকে যদি আমি ওই পাশে পার করে দেই তাহলে এই লাইনে কি হয়, b - 2a। এরপরে এখানে যেহেতু কি আছে, মাইনাস ওয়াই আছে, তো এই মাইনাসটাকে যদি উঠাই দিই মাইনাস দ্বারা গুণ করে দিব, মাইনাস দ্বারা গুণ করে দিলে কি হবে, এখানে 2a - b হবে। আর তখন কি এটা উঠে দেবো, অর্থাৎ ওয়াই ইকুয়াল কি 2a - b, সেটাই পাইছি। এখন যখন আমরা জেটের মানটাও পাবো, ঠিক আছে। তো ইহা কি, ইহা নির্দেশ করে যে কি বিপরীতযোগ্য, কারণ কি এটা হচ্ছে একক সমাধান বিদ্যমান, তিনটা চলক এবং তিনটা সমীকরণ রয়েছে। এখন এই যে তার মানে কি, কি যেহেতু বিপরীতযোগ্য সেহেতু এটার বিপরীত মানটা আমরা বের করতে পারবো, টি ইনভার্স ওয়ান বের করতে পারবো। তো টি ইনভার্স ওয়ানটা বের করি। ওকে, তো টি অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল এ বি সি, এটা করলাম। এরপরে দেখেন যে এটাকে আগের মতো কি এইটিটাকে যদি আমি এই পাশে পার করে দিই তাহলে কি হয়, এটা ভাগটি হয়ে যায়। তো ভাগটি থাকলে এটাকে আবার এইভাবে লেখা যায়, বুঝতে পারছেন, এইভাবে লেখা যায় যে এ কমা বি কমা কি সি, সেটাই করছি। এটাকে এখন এ পাশে নিছি আর আর এটা কি এ পাশে নিছি, ঠিক আছে। এই টিটা কিন্তু এই পাশে পার করে দিছি, পার করে দিলে তো এখানে আর টি থাকে না, শুধু এটা থাকে, অর্থাৎ এই যে এইটা ইকুয়াল কি হয়, এটা হয়। আমি আগের অঙ্কটাতে যেটা দেখাইলাম। এখন এখান থেকে দেখেন আমরা কি করলাম, আগের অঙ্কটাও দেখলাম, এক্স এর মান যেটা পাইলাম সেটা বসাবো, ওয়াই এর মান যেটা পাইলাম সেটা বসাবো, জেড এর মান যেটা পাইলাম সেটা বসাবো। এরপরে যেহেতু কি হয়েছে এটা, যেহেতু এই যে এ বি সি বসাই, এখানে এ বি সি মান আছে, সেহেতু এখানে যদি আমি এক্স ওয়াই জেড বসাই তাহলে কি হবে, শুধু এই এ বি সি এর জায়গায় এই এক্স ওয়াই জেড গুলা বসবে, এর জায়গায় এক্স, বি এর জায়গায় ওয়াই এবং সির জায়গায় কি বসবে, জেড বসবে। অঙ্কটা শেষ হয়ে গেল। এই অঙ্কটা আর কি কঠিন বলুন। তাহলে দেখেন আমরা মোটামুটি এই চ্যাপ্টার সব অঙ্ক করলাম। আর একটা অঙ্ক দেখবো, 30 নম্বর অঙ্ক। এটাও দেখেন, এটা হচ্ছে আমরা এই যে 5-এর বি চ্যাপ্টারটাতে করছিলাম। এখানে আমাদেরকে বলছে যে ম্যাট্রিক্স এর মাত্রা এবং শূন্যতা নির্ণয় করো, বুঝতে পারছেন। তো এইটা মোটামুটি আমাদের ওখানে দেওয়াটাই দরকার ছিল, মাত্রা এবং শূন্যতা। দেখেন যে ওখানে আমাদের কিন্তু এরকমই ম্যাট্রিক্স ছিল চ্যাপ্টার 5-এর বিটাতে, বুঝতে পারছেন, এরকমই দেওয়া ছিল। ওখান থেকেও মাত্রা এবং শূন্যতা নির্ণয় করছিলাম। তো এখানে দেখেন, তো মাত্রা এবং শূন্যতা নির্ণয় করার জন্য কি করতে হবে, এটাকে এচালন করে আমাদেরকে হচ্ছে এচালন পদ্ধতিতে সমাধান করতে হবে। এচালন পদ্ধতিতে সমাধান করে আমাদের জয়টা অশূন্য সারি বিদ্যমান থাকবে, তয়টা হচ্ছে আমাদের কি সারি, হ্যাঁ তয়টা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের কি মাত্রা। তো প্রথমবার এচালন করার ক্ষেত্রে এ পর্যন্ত শূন্য করব, দ্বিতীয়বার এ পর্যন্ত করব, তৃতীয়বারে এ পর্যন্ত করব এবং চতুর্থবার কি এটা শূন্য করব। অর্থাৎ আমাদের কি এই এই ঘর পর্যন্ত আমাদেরকে কি করতে হবে, শূন্য করতে হবে, বুঝতে পারছেন। তো শূন্য করি, শূন্য করার জন্য কি করতে হবে, এখানে দেখেন টু আছে আর এখানে কি আছে, -1 আছে, তার মানে এটাকে টু দ্বারা গুণ করে দিয়ে যদি যোগ করে দিই তাহলে কি হয়ে যায়, এই পদটা শূন্য হয়ে যায়, ঠিক আছে। তো আমরা কি করব, সমাধান। তো সমাধানটা আমরা করতেছি। আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে ওটা আমরা প্রথমে উঠাই নিলাম। এরপর যেটা বললাম যে প্রথমে কি এই লাইনটা শূন্য করব, এরপর হচ্ছে আমরা এই এরপরে আবার যখন সমাধান করব তখন এটা করব, ঠিক আছে, এটা করব। প্রথমবার তো এটা করব, তারপর এটা করব, তারপর এটা করব, তারপর কি এটা করব। ওকে, তো প্রথমবার শূন্য করার জন্য এটাকে 2 দ্বারা গুণ করে এটাকে যোগ করে দিই তাহলে কি হয়, দেখেন এখানে আমি পাশে লিখে দিচ্ছি আপনাদেরকে যে এটাকে যদি 2 দ্বারা গুণ করে দেয় তাহলে টু হয়, -2 হয়, -2 এর সাথে টু যোগ করলে কি হয়, শূন্য হয়। একই ভাবে কি হবে, এই লাইনটা আমরা পাবো। ওকে, এরপরে এটার ক্ষেত্রে কি, এটাকে যদি আমি 2 দ্বারা গুণ করে দেই এবং মাইনাস করি 1 নম্বরের সাথে তাহলে কি হবে, আমাদের এটা শূন্য হবে, এটাও শূন্য হবে। এবং এখানে কি হবে, 2 × 4, এবং এটা যেহেতু কি করতেছি মাইনাস করতেছি তার মানে এটা প্লাস হয়ে যাবে। তো ড্রয়িং প্যাড আজকে কাজই করতেছে না আমাদের।
এখানে দেখেন, তাহলে আমাদের এই যে এটা কি হয়ে যাচ্ছে, যেহেতু মাইনাস করতেছি সেহেতু কি এটা প্লাস হয়ে যাচ্ছে। প্লাসের সাথে এখানে কি মাইনাস, যেহেতু আমরা কি করতেছি 2 দ্বারা গুণ করতেছি, তার মানে এই 1 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কি হয়, -3 হয়, ঠিক আছে। এরপরে এটা যেহেতু কি করতেছি আমরা, এখানেও শূন্য আছে, এখানেও কি আছে, শূন্য আছে, তো এই দুটো যোগ বিয়োগ যাই করেন কি হবে, শূন্যই হবে। এরপরে এখানে দেখেন, এখানে -1 আর এখানে কি আছে, 1 আছে। আর এই -1টাকে আমরা কি করতেছি, 3 নম্বর লাইনটাকে 2 দ্বারা গুণ করতেছি, তার মানে এখানে কি হলো, -2 হইলো। আর উপরেরটাকে যেহেতু আমরা কি করতেছি, মাইনাস করতেছি, তার মানে এটা কি একটা মাইনাস। তো এই মাইনাস এবং এখানকার কি -2 হয়ে কি হলো, -3 হয়, ঠিক আছে। এই -3টা এখানে। এরপরে আমরা কি করব, একই ভাবে আমরা আবার এটা কি করব, শূন্য করব, এই লাইনটাকে কি করব, শূন্য করব। তো এখানে দেখেন, এই যে এই পাশটা আমার ভুল আছে, ঠিক আছে, এটা একদম ভুল। আমরা এবার হচ্ছে এলসিডি তে কাজ করতেছি। এলসিডি আমরা এটাকে শূন্য করব, এটাকে 2 নম্বর লাইনের সাথে করতে হবে, তার মানে এটা এই লাইন আর এই লাইন কি করব, যোগ করব। তাহলে এল থ্রি প্লাস L2, তাহলে আমাদের এই দুটো যোগ করলে কি হবে, এখানে মাইনাস আছে আর এখানে কি আছে, প্লাস আছে, তার মানে এই দুটো যোগ করলে শূন্য হয়ে যায়, শূন্য হয়েছে। এই দুটা যোগ করলে কি হয়, -6 হয়। আর এটা যোগ করলে কি হয়, শূন্য হয়। এরপর আমরা কি করব, এটাকেও কি করব, শূন্য করব। এটাকে শূন্য করার জন্য কি করব, এই যে 1 নম্বর লাইনের সাথে কি করব, সরি 1 নম্বর না, 2 নম্বর লাইনের সাথে এটাকে আমরা কি করব, কি করতে হবে, আমাদেরকে বিয়োগ করতে হবে 1 নম্বর লাইনের সাথে, এবং এটাকে 3 দ্বারা গুণ করে দিতে হবে, তাই না। তো আমরা 3 দ্বারা গুণ করে দেব। তো এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে এটার সাথে বিয়োগ দিই তাহলে কি হবে, আমাদের এটাও শূন্য হয়ে যাবে। তো এটাকে 3 দ্বারা গুণ করে দিলে 3 হয়। আর এখানে যেহেতু কি বিয়োগ করবো, তার মানে এটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। এরপরে দেখেন, এখানেও যদি এটাকেও যদি 3 দ্বারা গুণ করে দেই তাহলে কি হবে, এটাও কি হবে, 3 হবে। আর এখানে যেহেতু কি মাইনাস যেহেতু করতেছি, 4 নম্বর লাইনটা কি হবে, 4 নম্বর লাইনটা একটু লিখে নিই, যে L4 এটাকে আমরা, sorry, এখানে হচ্ছে 3L4 -L2, বুঝতে পারছেন। তো এখানে কি, এই যে 2 নম্বর লাইনটা কি কি করতেছে, মাইনাস করতেছে, তার মানে এটা কি 6 আর মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস কি হয়ে গেল 6, তার মানে 3-এর সাথে 6 যোগ করলে কত হয়, 9 হয়। এরপরে এটাকে যেহেতু কি করতে 3 দ্বারা গুণ করতে হবে, তাহলে 3 হবে। এই 3-এর সাথে এটা যেহেতু কি মাইনাস, তার মানে এটা কি হবে, শূন্য হবে, ওকে। এরপরে দেখেন, এরপর আমরা কি করব, এই 9 যেটা আছে এটাকেও কি করব, শূন্য করে দেবো। এরপরে এটাকেও কি করব, আমরা শূন্য করব। তো এটাকে শূন্য করার জন্য কি করতে হবে, এটাকে শূন্য করার জন্য আমাদের এটাকে 6 দ্বারা গুণ করতে হবে আর এটাকে 9 দ্বারা গুণ করতে হবে। এটাকে 6 দ্বারা এবং এটাকে যদি 9 দ্বারা গুণ করে দেয় তাহলে কি হবে, এরপরটাও শূন্য হয়ে যাবে। তো এটা আমি আর এখানে লিখে নেই, বুঝতে পারছেন, এটা এমনি বোঝা যাচ্ছে আর কি। তাহলে কি হবে, এরপরটাও শূন্য হয়ে যাবে। তো এখন দেখেন আমাদের 3টা অশূন্য সারি বিদ্যমান, তার মানে এই যে আমাদেরকে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা হচ্ছে কি, মাত্রা হচ্ছে কি 3, বুঝতে পারছেন, এটার মাত্রা 3। এখন দেখেন যে ইহা সারি এচেলন ম্যাট্রিক্স, ইহা 3টি অশূন্য সারি বিদ্যমান, সুতরাং ম্যাট্রিক্স এর মাত্রা 3। এখন আমাদেরকে প্রশ্ন বলছিল শূন্যতা নির্ণয় করার জন্য, কি নির্ণয় করার জন্য, শূন্যতা। তো শূন্যতা নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র জানি, সূত্রটা বইয়ে আছে 406 নম্বর পেজে দেখবেন। তো ওখান থেকে আমরা, সূত্রটা ছিল আমাদের এরকম, যে মাত্রা এ প্লাস শূন্যতা এ এখন হচ্ছে কলাম সংখ্যা। এখানে এ বলতে মানে যে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সে দেওয়া থাকবে এ অথবা বি যেটা দেওয়া থাকবে সেটাই আর কি। তো এখান থেকে আমরা মাত্রা পাইছি তো 3, শূন্যতা নির্ণয় করতে বলছে, নির্ণয় করবো। আর কলাম সংখ্যা হচ্ছে কি, এখানে দেখেন আমাদের কলাম সংখ্যা কিন্তু 5টা কলাম আছে আর কি এখানে। এখানে দেখেন এই যে 1 2 3 4 5, ঠিক আছে। তার মানে কলাম সংখ্যা কত, 5। তো শূন্যতার কারণে রাখে আমি 3টা এই পাশে পার করে, তাহলে কত হয়, 2 হয়, বুঝতে পারছেন।
তাহলে আমাদের হচ্ছে কি এই 2 হচ্ছে শূন্যতা। আশা করি বুঝতে পারছেন। আমাদের এই অঙ্কটা দিয়ে এই চ্যাপ্টারটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তারপর আপনাদের যদি কোনো অঙ্ক